আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা তোমাদের এসএসসি ফিজিক্সের একাদশ অধ্যায়টি রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলবিদ্যুৎ। আমরা এখানকার একটা সিকিউ কোশ্চেনের সলভটা দেখব এবং এই প্রশ্নটি এসেছিল সিলেট বোর্ড 2025 সালে। ওকে, চলো দেখো যে উদ্দীপকে একটা সার্কিট দেয়া আছে, সার্কিট বা এটাকে বলা হয় বর্তনী। তো এই বর্তনীতে দেখো মোট 5টি রোধ রয়েছে। এখন এই 5টি রোধ এখান থেকে এবং এখানে দেখো যে বিভব পার্থক্যর মান দেওয়া আছে 12 ভোল্ট, অর্থাৎ একটা ইলেকট্রিক সেল আছে, সেখানে বিভব পার্থক্য 12 ভোল্ট। এখন প্রশ্ন হলো বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। বর্তনীর তুল্য রোধটা নির্ণয় করতে হবে এবং সেকেন্ড কোশ্চেনটা হলো তুমি এই রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ কিন্তু সেম থাকবে। ওকে, চলো আমরা এবার গ নম্বর প্রশ্নটার সলিউশনে আসি। যে গ নং প্রশ্নের উত্তর। ওকে, তাহলে দেখো যে উদ্দীপকের রোধগুলো, এই যে 5টা রোধ দেওয়া আছে, কিন্তু এই রোধগুলোকে আমরা একটা কাজ করি, এইখানে রোধগুলোর আমরা নাম দিয়ে দেই, অর্থাৎ রোধগুলোকে চিহ্নিত করি R1 R2 R3 R4 R5 এরকম করে আমরা কোন রোধকে কি দ্বারা প্রকাশ করে। আমরা রোধকে তো জানি যে R দ্বারা প্রকাশ করে, কিন্তু রোধ যেহেতু 5টা আছে তাহলে আমরা R1 থেকে R5 পর্যন্ত এইগুলোকে চিহ্নিত করি। ওকে, তাহলে আমরা এই সার্কিটটা একটু নিজেরা, এই ধরনের এই সার্কিটটা তো তোমাদের প্রশ্নপত্রে আছে বা প্রশ্নপত্রে থাকবে এবং সেটাকে আমরা যখন অ্যান্সার করব আমরা এটাকে খাতায় পুনরায় নিজের একটা সার্কিট অঙ্কন করে নেব এরকম, যেহেতু এখানে R1 R2 R3 ভাবে দেয়া নেই, এটা আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, দেখো উদ্দীপকের বর্তনীর রোধগুলোকে আমরা নিম্নরূপে চিহ্নিত করে পাই। তাহলে আমরা কি লিখতে পারি যে উদ্দীপকের, আচ্ছা দেখো যে উদ্দীপকের রোধগুলোকে আমরা নিম্নরূপে চিহ্নিত করি কিভাবে, যে এখানে একটা রোধ ছিল, এটা ছিল কত 3 ওহম। তাহলে আমরা এটাকে আমরা লিখি যেখানে R1, এটার নাম দিলাম R1 সমান 3 ওহম। আচ্ছা নেক্সট দেখো যে আমাদের এইখানে আরও একটা রোধ দেওয়া আছে, আচ্ছা এইখানে একটা রোধ দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এই উপরের রোধ এটার নাম দিচ্ছি কি R2 এবং এটা দেওয়া আছে হলো 4 ওহম, আর আমরা এটাকে দিলাম R3, এটাও দেওয়া আছে 4 ওহম। আর সার্কিটের কেমন আছে, এইখানে একটা ইলেকট্রিক সেল দেওয়া আছে যার প্লাস মাইনাস উচ্চ বিভব প্রান্ত নিম্ন বিভব প্রান্ত। ওকে, নেক্সট আমরা কি পাচ্ছি, এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে 6 ওহমের। ওকে, তাহলে এটার নাম দিয়ে দিলাম আর, আচ্ছা R1 R2 R3, তাহলে এটাকে আমরা R4 দিয়ে দিচ্ছি। R4 এটার মান আছে হলো 6 ওহম এবং আমাদের এখানে কিন্তু আরও একটা রোধ আছে, ওকে এটাকে আমরা দিয়ে দিলাম নাম R5 এবং এটার মানও কত 6 ওহম। আমি এখানে একটু লিখছি R5। ওকে, এই যে টোটালি দেখো, ওকে টোটালি কয়টা রোধ আছে, মোট 5টা রোধ এবং আমি R1 থেকে R5 পর্যন্ত আমি রোধগুলোকে চিহ্নিত করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের প্রশ্ন হলো কি যে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। হ্যাঁ, এই সার্কিটের আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ নির্ণয় করব। আচ্ছা এই সার্কিটে দেখো প্রথমে যে কাজটা করবা, রোধ R2 এবং R3 এই দুইটা রোধ কিন্তু প্যারালাল বা সমান্তরাল সমবায় আছে। আবার দেখো R4 এবং R5 এটাও কিন্তু, এই দুইটা রোধও কিন্তু প্যারালালে আছে। তাহলে তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে এই দুইটার কাজ আগে শুরু করতে পারো অথবা সার্কিটের এ পাশ থেকেও কাজ শুরু করতে পারো। তাহলে আমরা এখন কি কাজ করব, যে রোধ R2 এবং R3 এই দুইটা রোধ পরস্পর কিভাবে সমান্তরালে কেন বলছি দেখো, কারণ এই দুইটা রোধের এক প্রান্ত এই একই বিন্দুতে সংযুক্ত, আবার এই দুইটা রোধের অপর প্রান্ত এই একসাথে আবার লেগে গেছে কিন্তু, তাহলে আমরা এই দুইটা রোধকে অবশ্যই প্যারালাল বলতে পারি।
আবার সেম R4 এবং R5 এর দুই প্রান্ত একটা কমন বিন্দুতে আছে, আবার বাকি দুই প্রান্ত দেখে একসাথে মিলে গেছে এখানে, তাহলে ওরাও কিন্তু পরস্পর সমান্তরাল। তো আমরা এখন R2 এবং R3 নিয়ে কাজ শুরু করি। আচ্ছা, বর্তনীতে সমবায় আছে, সুতরাং 1/RP1। কারণ দেখো কেন RP1 দিলাম, যে আমরা এই যে সমান্তরাল দুইটা পেলাম, এরপরে আরও যেহেতু সমান্তরাল আছে, সো এটাকে আমরা RP1 দিচ্ছি, এরপর ওটাকে আমরা RP2 দিব। তাহলে 1/RP1 ইকুয়ালস 1/R2 প্লাস 1/R3। এখন তুমি এখান থেকে দেখো 1/R2, R2 এর ভ্যালু কত, 4 প্লাস 1/4। ওকে, দেখি দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে তুমি 4 লসাগু নিলে কি পাচ্ছ, 1 প্লাস 1 প্লাস 1, দেখো 1 প্লাস 1, এটা বামে কি আছে 1/RP1, এটা সমান, তাহলে ফাইনালি কি আসলো দেখো 2/4। আচ্ছা, 2/4 আসছে, এইটাকে আমরা কি কাজ করতে পারি, সুতরাং RP যদি বের করি, RP1, তাহলে কি হয়ে যাবে এখানে আমরা, অর্থাৎ শুধু যদি RP1, এটা ছিল কত 1/RP1, এখন যদি আমরা একটু উল্টি, তাহলে RP1 সমান, তাহলে উপরে 4 যাবে, নিচে 2 আসবে, 4/2 কি 2 ওহম। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি কত, পাচ্ছি হলো 2 ওহম, এই দুইটা রোধের তুল্য রোধ। ওকে, এখন আমরা তাহলে সার্কিটটা কেমন হয়ে গেল, এবার তুমি একটু চিন্তা করো, আমাদের এই সার্কিটটা কেমন হয়ে গেছে, R1 এখানে একটা রোধ, আর এই দুইটা রোধ মিলে একটা রোধ হয়ে গেল, তার নাম হলো RP1। ঠিক আছে, ওকে। এবার তুমি দেখো R4 এবং R5 এরাও কিন্তু পরস্পর সমান্তরালে, তো তুমি আবার কি লিখতে পারো, যে আবার R4 ও R5 পরস্পর সমান্তরালে, R4 ও R5 পরস্পর সমান্তরালে। ঠিক আছে, সুতরাং 1/RP2 ইকুয়ালস 1/R4 প্লাস 1/R5। তো এখান থেকে তুমি সেম যে কাজটা এখানে করছে ওইভাবে করতে থাকো, যে তাহলে 1/6 প্লাস 1/6, তাহলে এখান থেকে কত আসবে, 6 লসাগু নিলে 1 প্লাস 1 2/6। ঠিক আছে, আচ্ছা, সুতরাং ফাইনালি RP2 কত আসবে, মানে আমরা এটা উল্টিয়ে দিচ্ছি, তাহলে কি আসবে, RP2 ইকুয়ালস, তাহলে উপরে 6 যাবে, নিচে 2, তাহলে 6/2, অর্থাৎ এটা 3 ওহম পাচ্ছ। ঠিক আছে, ওকে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো RP1 পাচ্ছ, অর্থাৎ R2 এবং R3 এই দুইটা রোধের তুল্য রোধ হইল কত, 2 ওহম, এবং R4 এবং R5 এই দুইটা রোধ মিলে তুল্য রোধ হইল 3 ওহম। ঠিক আছে, এখন তুমি একটু চিন্তা করো তো সার্কিটটা কেমন হয়ে গেছে, খুবই সহজ একটা সার্কিট হয়ে গেছে, যে এইখানে R1 নামে একটা রোধ, আর R2 এবং R3 এই দুইটা রোধ মিলে একটা রোধ হয়ে গেছে, যার নাম হয়েছে কি RP1, এবং ফাইনালি R4 এবং R5 মিলেও কিন্তু একটা রোধ, যার নাম RP2। অর্থাৎ এই সার্কিটটাকে আমরা এখন যদি এই সার্কিটটাকে অঙ্কন করি, তাহলে কেমন দেখা যাবে একটু দেখো তো, যে এখানে R1 নামে একটি রোধ আছে, R1 একটা রোধ, ঠিক আছে, এরপরে এই দুইটা মিলে একটা, তাহলে এইখানে একটা রোধ, এবং ফাইনালি এই দুইটা মিলেও একটা, তাহলে সেই রোধটা আমি নিচে দিচ্ছি, এই যে সার্কিটের, এবং একটা ইলেকট্রিক সেল দেওয়া আছে, এই দেখো একটা সিম্পল সার্কিট হয়ে গেছে, যেটা এটার নাম হলো R1, এটা হলো RP1, এবং এটা হলো RP2, আর এইখানে হলো 12 ভোল্ট প্লাস মাইনাস। ওকে, আচ্ছা দেখো তো, তাহলে এই সার্কিটটা কিন্তু এখন বর্তমানে এরূপ হয়ে গেছে। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে এই রোধের তুল্য রোধ কত, তাহলে তুমি বের করতে পারবো না। তাহলে এখানে দেখো যে এখন তাহলে প্রথম স্টেপটা কি, আমরা এখান থেকে কিন্তু অঙ্কটা শুরু করছিলাম, মানে এদের শুরু উদ্দীপকের বর্তন, এখান থেকে চিত্র অঙ্কন করলাম, এরপর এটুকু করলাম, এরপর এইভাবে করলাম। ঠিক আছে, এখন এইরকম একটা ফিগার চলে আসলো,
কিন্তু প্রশ্ন কি আমাদেরকে এরকম ফিগার অঙ্কন করতে হবে? এটা তোমার ইচ্ছা। তুমি যদি মনে করো যে হ্যাঁ এটা অঙ্কন করলে জাস্ট তুমি বুঝতে সুবিধা হবে, তুমি নিজে ভালোভাবে ধরতে পারবা। আর এমন না, এটা ম্যান্ডেটরি না যে তোমাকে এই উত্তর দেওয়ার জন্য এই চিত্র দিতেই হবে, এটা স্যার বুঝতে পারবে। এখন তোমার নিজের বোঝার জন্য বা অন্য পেজে তুমি একটু রাফ করে দেখতে পারো কেমন হয়। জাস্ট আমি তোমাদের সামনে দিলাম, তোমরা যেন সহজে ধরতে পারো যে এই সার্কিটটার পরিবর্তিত রূপটা কেমন হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন আমি বলতে পারি, দেখো এই সার্কিট থেকে কি বলতে পারি, আমি একটু এই পাশে অঙ্ক করছি যেহেতু বোর্ডের জায়গাটা কম। দেখো এখন R1 RP1 এবং RP2, R1 RP1 ও RP2, আচ্ছা এই তিনটা রোধ দেখো তো কীভাবে আসছে। এই রোধের পর এই রোধের, অর্থাৎ তিনটা রোধের মধ্যে দিয়ে কিন্তু একই কারেন্ট যাবে। তাহলে এই তিনটা রোধ যেহেতু পরপর আসছে, আমরা এই তিনটা রোধকে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন বলতে পারি। এখন R1 RP1 এবং RP2 শ্রেণীতে, এরা সবাই কিভাবে আসছে? শ্রেণীতে। শর্টকাট লিখলাম। সুতরাং RS ইকুয়াল মানে মোট তুল্য রোধ, হ্যাঁ ঠিক আছে, RS অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? তাহলে কি হবে? R1 প্লাস RP1 প্লাস RP2। R1 এর ভ্যালু কত জানো? 3 ওহম। 3 প্লাস RP1 হলো 2 প্লাস আর RP2টা কত? 3 ওকে ওহম। সুতরাং 8 ওহম। এটা কিসের মান? মোট তুল্য রোধ। দেখো আমাদের মোট তুল্য রোধ চলে আসছে কত জানো? অর্থাৎ এই সার্কিটের এই বর্তনীর মোট তুল্য রোধ ছিল কত? 8 ওহম ছিল তুল্য রোধ, ঠিক আছে। তা আমরা গ নম্বরটা করলাম যে তুল্য রোধ কত ছিল, বলছে বর্তনীর তুল্য রোধ কত? বর্তনীর তুল্য রোধ 8 ওহম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা দেখো ঘ নম্বর প্রশ্ন আসে, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা থাকে তোমাদের 4 মার্কের জন্য এই প্রশ্নটা থাকে। তাহলে এটাতে যদি আসে যে রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে তুমি সেম তড়িৎ প্রবাহ পাবে, আমরা এটা কেটে দিচ্ছি। আমার মনে হয় এখন তোমরা বুঝতে পারছো। তারপরেও তোমাদের একটু বলে রাখি, যদি কোথাও কোনো সমস্যা মনে হয় যে কোনো জায়গায় যদি না বোঝো, একটু কমেন্টে জানাবা যে এখানে বুঝলাম না, ঠিক আছে। সেটা যদি কমেন্টে রিপ্লাই দিই তোমাকে বোঝানো সম্ভব হয়, ইনশাল্লাহ চেষ্টা করব। আর যদি এটা একেবারে না বুঝতে পারো, প্রয়োজনে নেক্সট এটার জন্য আবার আরেকটা ক্লাস নেব যদি কোনো জায়গায় সমস্যা হয় স্পেসিফিক, ঠিক আছে। ওকে, আমরা ঘ নম্বরটা দেখব যে আচ্ছা আমরা এটা কেটে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখো ঘ নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। ঘ নম্বরের উত্তরটা রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত একই থাকবে। তাহলে আমরা আগে একটু দেখব যে আচ্ছা আমরা এই সার্কিটটাও কেটে দিচ্ছি, দরকার নেই এটা এখন আর। আচ্ছা রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে। আচ্ছা এখন বর্তমানে তড়িৎ প্রবাহ কত এটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা একটু লিখি। আচ্ছা তড়িৎ প্রবাহ বের করতে হলে অবশ্যই তুল্যরোধ দরকার হয়, এবং সেই তুল্যরোধ তো আমরা গ নম্বর বের করেছি। তাহলে তড়িৎ প্রবাহ অর্থাৎ আই এটা বের করব। তাহলে আমরা একটা ওহমস ল জানি কি, আই ইকুয়ালস ভি ডিভাইডেড আর। ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে কিন্তু তুমি ইলেকট্রিক কারেন্টটা পাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে গ হতে পাই, অর্থাৎ তোমাকে কি কাজ করতে হবে, রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে, অর্থাৎ যেভাবে রোধটা এখন আছে বর্তমানে যেভাবে কানেকশন দেওয়া আছে রোধের মান একই থাকবে, অর্থাৎ এই 3, 4, 4, 6, 6 এরা ঠিকই থাকবে, মানে রোধের মানের তুমি পরিবর্তন করতে পারবো না। কিন্তু এখন যেভাবে সাজানো আছে, এখন যেমন এটার সাথে এই দুইটা প্যারালাল আছে, এই দুইটা প্যারালাল আছে, কিন্তু এখন নতুন করে তুমি কিভাবে সাজালে একই পরিমাণ প্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ একই প্রবাহ পেতে হলে তুমি যদি একই প্রবাহ পেতে চাও তাহলে তুল্য রোধের মানও একই রকম থাকতেই হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু দেখি, আমি একটু তোমাদের ঘ নম্বরে শুরু করে বুঝিয়ে দিচ্ছি ধীরে ধীরে যে জায়গায় সমস্যা হয়। তাহলে প্রথম যে কাজটা করবা, গ হতে পাই তুল্য রোধ। আচ্ছা গ হতে পাই কি পাই আমরা? গ হতে বর্তনীর
মোট তুল্য রোধ, গ হতে পাই বর্তনীর মোট হতে পাই বর্তনীর মোট তুল্য রোধ RS ইকুয়ালস 8 ওহম। এই যে একটু আগে তোমাদের বের করে দেখাইছি RS অর্থাৎ মোট তুল্য রোধ 8 ওহম হয়। সুতরাং বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ I ইকুয়ালস V ডিভাইডেড R। আচ্ছা দেখো ভি কত দেওয়া আছে, 12 ভোল্ট দেওয়া আছে, তাহলে এখানে 12 ভোল্ট ডিভাইডেড আর হলো এই RSটা, ঠিক আছে, এটা কত 8 ওহম। সুতরাং মোট প্রবাহ I আসবে কত 1.5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে বর্তনীর মোট তড়িৎ প্রবাহটা ছিল আসলে মানে এখন যেভাবে কানেকশন দেওয়া আছে, যেভাবে বিন্যস্ত করা আছে, এতে বর্তনীর মোট প্রবাহ ছিল 1.5 অ্যাম্পিয়ার। এখন তোমাকে বলছে যে কিন্তু তুমি কিভাবে সাজালে তারপরে 1.5ই আসবে। এখন যেমন 1.5 আছে, দুইটার প্যারালাল আরও দুইটা প্যারালাল, তার সাথে একটা সিরিজ দিয়ে এখন 1.5 অ্যাম্পিয়ার বা 1.5 অ্যাম্পিয়ার আসে। বলছে তুমি এই রোধগুলোর মান পরিবর্তন না করে তুমি কিভাবে সাজায় দিলে তখনও আবারও 1.5 অ্যাম্পিয়ারে আসবে। ওকে, তাহলে আমরা আচ্ছা এখন আচ্ছা দেখো তুমি যদি 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পেতে চাও তাহলে একটু তুল্য রোধ কত লাগবে, 8 লাগবে। তাহলে তুমি 1.5 অ্যাম্পিয়ার, তাহলে কি যে এখন রোধগুলোকে এমনভাবে সাজাতে হবে আচ্ছা এখন রোধগুলোকে আচ্ছা আমরা একটু শর্ট করি যে রোধগুলোকে নিম্নরূপে সাজালে আমরা সরাসরি দিয়ে দিই যে রোধগুলোকে নিম্নরূপে সাজালে দেখো রোধগুলোকে নিম্নরূপে সাজালে রোধ হবে তুল্য রোধ লিখে, রোধগুলোকে নিম্নরূপে সাজালে তুল্য রোধ হবে 8 ওহম এবং 8 ওহম, অর্থাৎ সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ হবে 1.5 অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে রোধগুলোকে নিম্নরূপে সাজালে এটা এখন কিভাবে সাজালে, তাহলে দেখো আমরা একটা কাজ করি, এই 3 ওহম যেমন আছে 3 ওহম রাখছি, ঠিক আছে 3 ওহম, এবং এটার নাম দিলাম R1 সমান 3 ওহম। আচ্ছা এই দেখো তো যেহেতু আমাদের টার্গেট কিন্তু টার্গেট কি, যেহেতু আমি তড়িৎ প্রবাহ পাবো 1.5 অ্যাম্পিয়ার 1.5, এর জন্য তুল্য রোধ লাগবে কত, অবশ্যই 8 লাগবে। তাহলে 8 আমরা কিভাবে পেতে পারি, 8 পেতে পারি কিভাবে, প্রয়োজনে তোমাকে এটার জন্য কিন্তু একটু রাফ করতে হবে, অন্য জায়গায় পাশে দেখতে হবে, একটু দু একবার চেষ্টা করে দেখতে হবে, হয়তো প্রথমবার ভুল হলো, দ্বিতীয়বার ভুল হলো, তবে তুমি যদি একটু তোমার যদি একটু টেকনিক জানা থাকে তবে তুমি কিন্তু পরীক্ষার হলে দ্রুত এই কাজটা করতে পারবা, এই সাজানো দ্রুত পারবা। কিভাবে দেখো, একটা টার্ম তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো যে দুইটা রোধ যদি পরস্পর প্যারালালে থাকে, ভিন্ন মানের দুইটা রোধ যদি প্যারালালে থাকে, ঠিক আছে, তবে সেক্ষেত্রে তাদের তুল্যরোধ হয় রোধগুলোর গুণফল ডিভাইডেড যোগফল। আর আরেকটা টার্ম মনে রাখতে হবে যে একই মানের দুইটাও না, এক্ষেত্রে অনেকগুলো হলেও হবে, একই মানের কতগুলো রোধ যদি পরস্পর সমান্তরালে থাকে তবে সেক্ষেত্রে তাদের তুল্য রোধ হবে যে কোনো একটি রোধের মান ডিভাইডেড মোট রোধ সংখ্যা। এই কথাটা যদি কমপ্লিটলি না বোঝো দেখবা আমার চ্যানেলে অনেকগুলো এরকম ক্লাস আছে, তোমরা দেখতে পারো। তারপরে এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে যেহেতু দেখো এখানে দুইটা রোধ প্যারালালি আছে, ঠিক আছে, এখানেও দুইটা রোধ প্যারালালি আছে, তুমি যে জিনিসটা
জানলে একটু আগায় থাকবা যে দুইটা রোদও না, শুধু অনেক রোদ হলে হবে। তারা যদি একই মানের হয়, যেমন দেখো এখানে 6 6 একই মানের, 4 4 একই মানের, তো একই মানের রোদগুলো সমান্তরালে থাকলে যে কোনো একটি রোদের মান ডিভাইডেড রোদ সংখ্যা। আচ্ছা দেখো এই 6 এর 6 যদি প্যারালালে থাকে, এই যে আছে, এখন এদের তুল্য রোধ কত জানো? একটি রোদের মান কত? 6, আর রোধ সংখ্যা কত? 2টা। অর্থাৎ তুমি এই ক্ষেত্রে কিন্তু 6কে 2 দিয়ে ভাগ দিলে এদের 3 ওহম কিন্তু তুল্য রোধ। আবার দেখো এই যে সমান মানের 2টা রোধ পরে প্যারালালে আছে। আচ্ছা এরকম অনেকগুলো যদি থাকতো তবু বের করা যায়। তো যে কোনো একটি রোধের মান কত? 4, আর রোধের সংখ্যা কত? 2টা। 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 ওহম, এদের কিন্তু তুল্য রোধ। আচ্ছা এখন এগুলো কেন শিখছি? যে এগুলো শেখার দ্বারা আমরা একটু দ্রুত কাজ করতে পারবো। কিভাবে দেখো, তাহলে 3 ওহমটা দিলাম। এইবার আমরা একটা কাজ করি, এই 4 আর একটা 6, এখানকার একটা 4 আর এখানকার একটা 6কে আমরা কি কাজ করব, যে দেখো একটা 4 ওহম আর আরেকটা 4 ওহম নেব। আচ্ছা তোমাদের একটা কথা বলি, দেখো একটা 4 আর একটা 4, এরা যদি দুইজন যদি শ্রেণীতে থাকে তাহলে কত হবে? 10 হবে। অর্থাৎ আমি যদি সার্কিটটা একটু কৌশল করে এইভাবে অঙ্কন করি, দেখো এইভাবে অঙ্কন করি যে এইটা 4 ওহম, আমি নাম দিয়ে দিলাম, এটা হলো আমার R2, এটা 4 ওহম, এটা হলো R3, এটা 6 ওহম। আচ্ছা এরপরে আবার এটার নাম হলো R4, এটা 4 ওহম, এবং এটা হলো R5, এটা হলো 6 ওহম। হ্যাঁ এখন দেখো এই যে সার্কিটটা হয়ে গেল, এখানে একটা কোষ দিয়ে দাও। এই যে আমরা যদি এভাবে সাজাই, এখন বিষয়টা হলো কি তুমি বুঝবা কিভাবে? এই যে এতক্ষণ যেটা বললাম, এই দেখো তো 4 আর 6 দুটো কত হলো? 10। আবার এখানে কত হলো? 4 আর 6 10। আচ্ছা 10 আর 10 যদি, এই যে উপরে হলো 10 নিচে 10, আচ্ছা 10 আর 10 যদি প্যারালাল হয় তাহলে রেজাল্ট কত হবে? 5 হবে। ঠিক আছে, কারণ যে কোনো একটি রোধের মান কত? 10, কারণ এই দুইটা মিলে হবে কত? 10, আবার এই দুইটা মিলে হবে কত? 10, তাহলে তখন 10 আর 10 আবার প্যারালাল হবে। তাহলে যে কোনো একটি রোধের মান কত? 10, আর ডিভাইডেড রোধ সংখ্যা কত? 2টা রোধ দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে 5 হবে। তাহলে এই 5 আর এই 3 আবার 8 হয়ে যাবে। কিন্তু জাস্ট একটু ব্রেন খাটালে দেখবা যে এগুলো বের করা যাবে। ওকে, তাহলে এখন তুমি যদি এভাবে সাজাও, এখান থেকে কিন্তু তুল্য রোধ 8 ওহম আসা সম্ভব। হ্যাঁ আচ্ছা তাহলে কি কাজ করবা? দেখো লিখছি, রোধগুলোকে নিম্নরূপে সাজালে তুল্য রোধ হবে 8 ওহম, এবং সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ হবে কত? 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে আমরা 12 ভোল্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন তুমি এটার তুল্য রোধটা বের করো, এই সার্কিটের তুল্য রোধ বের করো। তাহলে আমি একটু আমার এদের দেখো যে এই পাশে জায়গা দেখি দেখা যাবে কি না। হ্যাঁ দেখা যাবে, একটু আরেকটা এখানে লিখি। আচ্ছা আরও দেখো R2 এবং R3 চিত্রে R2 ও R3 শ্রেণীতে। সুতরাং RS1 ইকুয়ালস R2 প্লাস R3, তাহলে যোগ দিলে কত হয়? 4 আর 6 4 প্লাস 6 ওহম সমান 10 ওহম। আচ্ছা এবং R4 ও R5 শ্রেণীতে। সুতরাং RS2 ইকুয়ালস 4 প্লাস 5, R4 প্লাস R5, একবার যোগ দিতে 10 ওহম। আচ্ছা তাহলে সার্কিটটা এখন কেমন হয়ে গেল? যে উপরের দুইটা মিলে একটা হয়ে গেছে, নিচের দুইটা মিলে একটা হয়ে গেছে। আচ্ছা এই সার্কিটটা এখন কেমন আমি একটু তোমাদের বোঝার জন্য দিচ্ছি আবার। এটা হচ্ছে R1 3 ওহম, আর দেখো এইখানে একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ এই দুইটা মিলে একটা হয়ে গেছে, নাম কি দিলাম? RS1, এটা 10 ওহম। হ্যাঁ নিচের দুইটা মিলে একটা হয়ে গেছে, এটার নাম কি? RS2, এটাও 10 ওহম। এইখানে কোষটা আছে। ওকে দেখো তো তোমরা বোঝো কিনা। ঠিক আছে, যে এই সার্কিটটা যেমন R1 এটা ছিল, আর R2 আর R3 দুইটা রোধ মিলে হয়ে গেছে RS1, আর R4 এবং R5 মিলে রোধ হয়ে গেছে RS2। তাহলে এটার পরিবর্তিত সার্কিট এটা। এখন এইটার তুমি যে তুল্য রোধ বের করবা, হ্যাঁ এখন দেখো RS1 এবং RS2, RS1
RS1 সমান্তরাল RS2, এটার এটা সমান্তরালে আছে, সুতরাং 1 ডিভাইডেড RP1 1 ডিভাইডেড RP ইকুয়ালস 1 ডিভাইডেড RS1 প্লাস 1 ডিভাইডেড RS2। তাহলে এটা মিলে কত হচ্ছে দেখো তো, 1 ডিভাইডেড 10 প্লাস 1 ডিভাইডেড 10, তাহলে উপরে 2 ডিভাইডেড 10, ঠিক আছে। এটা কিসের মান? 1 ডিভাইডেড RP এর মান। সুতরাং উল্টে দেয় এখন, RP সমান কত হয়, বা RP কত হবে, 10 ডিভাইডেড 2, অর্থাৎ উপরে 10 নিচে 2 সমান 5 ওহম, ঠিক আছে। তাহলে RP এর মান কত আসলো, 5 ওহম আসলো। ওকে, RP এর ভ্যালুটা আসলো 5 ওহম। আচ্ছা, এখন তাহলে এই দুইটা রোধ মিলে একটা রোধ হয়ে গেল, তার মান আসলো 5 ওহম। এখন তুমি একটু চিন্তা করো, R1 এবং এই দুইটা মিলে যে একটা হইলো 5, তাহলে R1 এবং RP1 বা R1 এবং RP, অর্থাৎ আমরা এই সার্কিটের পরিবর্তিত সার্কিটটা যদি দেখি। আচ্ছা, আমরা একটা কাজ করি এখন। দেখো, আমার যেহেতু বোর্ডে আর লেখার মতো জায়গা নেই, সব বুক আমি এখন এই উপর থেকে কাটা শুরু করি, ঠিক আছে। এখন এই রোধের দেখো, আবার আমরা কি লিখতে পারি যে, আচ্ছা, আবার এই R1 ও এই দুটো রোধ মিলে নাম কি হয়েছে, RP। এই যে RP রোধ হয়েছে, সেই RPর মান কত, 5 ওহম। এই দুইটা মিলে নাম কি, RP। তাহলে আবার R1 ও RP শ্রেণীতে, ঠিক আছে। লাস্টে কি দেখো, এইটা আর এইটা, অর্থাৎ সার্কিটটা কেমন হয়েছে, এই একটা আর এই দুইটা মিলে যে একটা হয়েছে, এই যে একটা সার্কিটটা কিন্তু এমন হয়ে গেছে, হ্যাঁ, একবার ফাইনাল সার্কিট, যেখানে এটা হলো R1 আর এটা হলো RP। তাহলে R1 আর RP কীভাবে আছে, শ্রেণীতে, R1 RP শ্রেণীতে। সুতরাং, ঠিক আছে, সুতরাং মোট তুল্য রোধ 1 ডিভাইডেড RS ইকুয়ালস, সুতরাং যেহেতু শ্রেণীতে আছে, সুতরাং মোট তুল্য রোধ RS ইকুয়ালস R1 প্লাস RP। তাহলে R1 এর ভ্যালু কত, 3 প্লাস RP কত, 5। এই যে দেখো, RP এর মান বের করছি আমরা 5 ওহম, তাহলে হবে কত, 8 ওহম। এটা হলো মোট তুল্য রোধ, যেটা আমরা বলছিলাম মোট তুল্য রোধ হবে 8 ওহম। আচ্ছা, মোট তুল্য রোধ 8 ওহম হলো। এখন প্রবাহটা কত হবে, এখন প্রবাহ I ইকুয়ালস V ডিভাইডেড R। তাহলে V কত, V হলো 12 ভোল্ট, আর আরটা কত বের হলো, নতুনভাবে সাজিয়ে আর কত বের হলো, 8 ওহম বের হলো, 8 ওহম। সুতরাং 1.5 ভোল্ট পার ওহম, বা এটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। তাহলে মোট প্রবাহ আমরা কত পেলাম, 1.5 অ্যাম্পিয়ার। আমাদের এটাই বলছিল যে তোমরা রোধগুলোকে কীভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে। আচ্ছা, আমরা দেখলাম আগে এই সার্কিটের যে তড়িৎ প্রবাহ আছে, অর্থাৎ এই সার্কিটে দেখো যেভাবে রোধ সাজানো, তাতে যে তড়িৎ প্রবাহ কত বের হয়েছিল, এটা 1.5 অ্যাম্পিয়ার বের হয়েছিল। আবার দেখো, এই সার্কিটটিকে পুনরায় আমরা বিন্যস্ত করছি। দেখো, এখানে যেমন ছিল তার সেটা একটু ভিন্ন রূপে সাজানো আছে, তবু কিন্তু তড়িৎ প্রবাহ 1.5 অ্যাম্পিয়ারই রইল। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তা আজকে এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।